আজকে দুপুরের পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে গণজাগরণ মঞ্চের স্টাইলে ওরা অবস্থান নেওয়া শুরু করেছে। কিছুক্ষণ আগের ঘোষণা, ওরা যমুনা এবং সংসদ ভবন ঘেরাও করবে। হাদির জানাজাতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়েও কিন্তু একটা বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, সেটা যে কোনো কারণে বন্ধ করা গেছে। কিন্তু আপনি খেয়াল করবেন, মেসেজটা কর্মীদের মাঝে পৌঁছানো যায় নাই। তারেক সাহেব দেশে এসেছেন, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দস্তগীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে অনেক বেশি খবর থাকার কথা আমার কাছে, তেমন স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেন। আজকে দুপুরের পর থেকে বাংলাদেশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আগামীকাল বা আমি পরশু নাগাদ বাংলাদেশে একটা বিপ্লবী সরকার দেখেন, খুব অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে দুপুরের পর থেকে দুপুর পর্যন্ত তারেক সাহেব হাদির কবর জিয়ারত করা পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি বর্তমান আমি আপনার সাথে কথা বলছি, এখন কিন্তু সেই পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের রাজনীতি খুব দ্রুতই রং বদলাচ্ছে। যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে, হাদিকে নিয়ে যখন আপনি কথা বললেন, কে হাদি? হাদির মধ্যে আর অস্ট্রিয়া থেকে এক ভদ্রলোক লাইভ করেন শেফুদার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। হুইজ হাদি? আপনি জুলাই আন্দোলন বলেন, আপনি কোটার যে আন্দোলন ছিল, যে কোটা বিরোধী আন্দোলন, আমি সমর্থন করি কোটা বিরোধী। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি নিজে, আমার বাবা, আমরা কোনো ভাই আমরা মুক্তিযোদ্ধা কোটার কোনো সুবিধা নেইনি। আমার মা কখনো মুক্তিযোদ্ধা ভাতা নেননি, আমার বাবা মুক্তিযোদ্ধা ভাতা নেননি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমি কোটার বিরোধিতা করেছি যে স্বাধীনতার 53 বছর পরে মুক্তিযোদ্ধাদের জন্য বা তাদের সন্তান নাতিপুতিদের জন্য 30% কোটা থাকার কোনো কারণ নেই। কারণ কতজন মুক্তিযোদ্ধার কোটায়, একজন মুক্তিযোদ্ধার বয়স কত, সব বিবেচনার বিষয় আছে। সেই জায়গায় বাংলাদেশে প্রতিবন্ধীদের কোটাটা বাড়ানো দরকার ছিল। আবার যেমন উত্তরবঙ্গের কোটাটা কমানো দরকার ছিল, এটা একটা রিসাফল দরকার ছিল, আমরা সেটা বলেছিলাম। এ নিয়ে আমার লেখালেখিও আছে। তো ওই সময় যে আন্দোলনটাকে বারবার আমরা বলছিলাম যে কোটা আন্দোলনের নামে, আন্দোলনটাকে একটা রেজিম চেঞ্জের আন্দোলনে, হাসিনার পতন আন্দোলন ছিল না, এটা একটা রেজিম বদলের আন্দোলন। রেজিম কোনটা? মুক্তিযুদ্ধের রেজিমটাকে বদলে পাকিস্তান পূর্ববর্তী সময়ে একটা রেজিমে ফিরিয়ে আনার একটা আন্দোলনের চক্রান্ত চলছিল। এই চক্রান্তের অংশীদার কারা? বিএনপি হাসিনা পতনের আন্দোলন করছিল। স্বাভাবিকভাবেই বাংলাদেশে একটি বড় দল তিনবার ক্ষমতায় ছিল, তারা সরকার পতনের আন্দোলন করবে। শেখ হাসিনার সরকার 3টা নির্বাচনকে বিতর্কিত নির্বাচন করেছে। বিএনপির আন্দোলনটা নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল। সেই নিয়মতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হতে পাকিস্তানের বিরুদ্ধে 24 বছর সময় লেগেছে। বিএনপি তো মাত্র 15 বছর আন্দোলন করেছে। 75-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগকে বাংলাদেশের মূলধারা রাজনীতি ফিরে আসতে 21 বছর সময় লেগেছে। বিএনপির অবস্থানটা জানে। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করছিল। এবার না হোক, পরবর্তীতে হোক, সরকারের পতন হবে, নির্বাচনে হোক, গণ আন্দোলনে হোক, এরশাদের পতন ঘটিয়েছিলাম। কিন্তু এখানে আওয়ামী লীগ তার 15 বছরে, বিশেষ করে 2013 সালের পর থেকে হেফাজত তোষণের নামে আওয়ামী লীগ যে এই কওমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়া, কওমি মাদ্রাসার এই সার্টিফিকেট গুলোকে মাস্টার সমমান করে দেয়া, এগুলোর মধ্যে দিয়ে এই এবং হেফাজতের প্রেসক্রিপশনে বাংলাদেশের পাঠ্য পুস্তকগুলোকে পাঠ্যক্রম চেঞ্জ করে দেয়া, এই যে কাজগুলো করেছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ এই জঙ্গিবাদীদেরকে তোষণ করতে যে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আপনি আন্দোলনের এই যে সাদিক কায়েম বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, এই আন্দোলনের যে মুখগুলোকে আপনারা দেখছেন, আপনি তার এসএসসিটা দেখেন, মাদ্রাসা থেকে পড়ে আসা ছাত্র। এরা কোথায় আন্দোলন করেছে? এরা সবাই ছাত্রলীগ পরিচয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। আমরা 2010 সাল থেকে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল কমিটিগুলোতে হয়তো সভাপতি শিবির ডেপুটেড, নয়তো সেক্রেটারি শিবির ডেপুটেড। আওয়ামী লীগের নেতাদের সেই কথা শোনার সময় হয়নি, কারণ টাকা পাচারে ব্যস্ত ছিল। তো 5 আগস্টে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলন, কোটার আন্দোলনটাকে যে জুলাই আন্দোলন চলে গেল রেজিম চেঞ্জের আন্দোলনে। সেখানে আবু সাইদ বা মুগ্ধ, ওদেরকে মার্কেটিং করা হলো। আবু সাইদের যে 6 সেকেন্ডের যে ভিডিও, 1 সেকেন্ডকে পজ করে দেখানো হয়, কিন্তু বুক চিতিয়ে দাঁড়ানো। ওই ভিডিওটা পুরোটা দেখেন, ছড়া গুলিতে মানুষ মারা যায় না, কিন্তু ওটাকে মার্কেটিং করা হয়েছে। এই মার্কেটিংটা কেন তখন বাংলাদেশের মানুষ খেয়েছে? কারণ দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের শাসন, অপশাসন এবং সারা দেশের আওয়ামী বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের একটা ঐক্য। আর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের
চেতনাকে ফেরি করা, এটা তো আওয়ামী লীগ করেছে। যেটা নাই, শেখ মুজিবকে ভাষা সৈনিক বলার কোনো কারণ নাই। আর শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে ভাষা সৈনিক বলে মহান করা যায় না। বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির পিতা বলার পরে ওনার সাথে আর নতুন কোনো বিশেষণের দরকার নাই। শেখ মুজিবের নামের আগে মুক্তিযুদ্ধ শব্দ লেখার দরকার নেই তো। কিন্তু আওয়ামী লীগ ওই জায়গাটা করতে যেয়ে দেশের মানুষের বিরক্তি উৎপাদন করেছে। তো দেশের সকল শক্তি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের শাসন অপশাসন সবকিছু মিলে আবু সাইদ মুগ্ধকে মার্কেটিং করা গেছে। আমি এই প্রসঙ্গটা এই জন্য টানলাম, যেটা হাদির ক্ষেত্রে হলো। 5 আগস্টের পরে বাংলাদেশে যেটা চেষ্টা করা হয়েছিল একটি বিপ্লবী সরকার ইসলামপন্থী করার, সেটা করা যায়নি বিভিন্ন জিও পলিটিক্সের কারণে এবং অনেক কিছু মিলিয়ে। হাদি কিন্তু নির্বাচনমুখী ছিল। যতই সে গালিগালাজ করুক, যতই সে ইনকিলাব মঞ্চের কথা বলুক, টাকা নিয়ে বা ফ্রি ভাঙাভাঙির কাজ করুক, মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো 32 নম্বর 3বার ভাঙুক, কিন্তু সে নির্বাচনমুখী ছিল। হাদিকে কারা হত্যা করলো? এখন বিষয়টা তো, যখন হাদিকে গুলি লাগলো, প্রথম মির্জা আব্বাসকে দোষ চাপানো হলো যে মির্জা আব্বাসের মতো এত বড় একজন ভেটেরিয়ান পলিটিশিয়ান হাদির মতো একটা বাচ্চা ছেলেকে হত্যা করবে নির্বাচনে জেতার জন্য, যেটা হাস্যকর ছাড়া কিছুই না। কিন্তু হাদির লোকজন প্রথমে মির্জা আব্বাসকে ভিকটিম বানালো। পরে মির্জা আব্বাস ভিকটিম থেকে চলে যায়, কে ভিকটিম হলো? আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ ভিকটিম হলো কিভাবে? একটা ছেলে, ওই যে ছেলেটা হাদির সাথে নির্বাচনী প্রচারে ছিল। তো এই ছেলেটার এখন পরিচয় বেরোচ্ছে, সে ছাত্রলীগের এই কমিটিতে ছিল, সেই কমিটিতে ছিল। তো ভাই সার্জিস আলমও তো ছাত্রলীগের কমিটিতে ছিল, হাসনাত আব্দুল্লাহ তো ছাত্রলীগের কমিটিতে ছিল, তো গুপ্ত রাজনীতি করে এসেছে। তো এই ছেলেও তো ওই গুপ্ত রাজনীতির ধারক ভাগ হতে পারে। হাদির মতো একটা লোকের পাশে এসে বসে কিভাবে, ইনকিলাব সেন্টার এসে যায় কিভাবে সারা দেশে এত, এবং তার পরিচয়টা বের করলো কে? বাংলাদেশের প্রশাসন বের করেনি, জুলকারনাইন সায়ের বের করেছে, তথাকথিত অনুসন্ধানী সাংবাদিক। তো হাদি গুলি হয়ে গেল, হাদি হসপিটালে গেল, বাঁচারই কথা না, যেভাবে খুব প্রফেশনাল শুটার। আমি তো এমনও মনে করি যে হাদিকে ওই ছেলেটা যে চলন্ত গাড়ি থেকে গুলি করেছে, ওই গুলিটা তো হাতের গায়ে নাও লাগতে পারে, হয়তো উঁচু কোনো ভবন থেকে স্নাইপার রাইফেলে গুলি হতে পারে, যেটা 5 আগস্টে হয়েছে বা জুলাই আন্দোলনে হয়েছে। যথেষ্ট মাথায় গুলি। এই গুলির সাথে আপনি জুলাই আন্দোলনের অনেক গুলির সিমিলারিটি পাবেন, যে গুলিগুলো ওভাবে ঢুকে গেছে। আমি তো মনে করি যে চলন্ত একটা মোটরসাইকেল চলে যাচ্ছে, একটা রিক্সা যাচ্ছে, এভাবে এত নিশানা করে ব্রেইনের যে কাণ্ড, সে কাণ্ডকে ভেদ করে গুলি করা অসম্ভব ব্যাপার। হয়তো কোনো স্নাইপার রাইফেল দিয়ে গুলি হতে পারে, আমার প্রেডিকশন, আমি এখানে কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না। তো হাদি গুলি খেলো, প্রথমে মির্জা আব্বাস ভিকটিম, তারপরে আওয়ামী লীগকে ভিকটিম করা হলো। আবার খুনিরা এত প্রযুক্তির সুবিধা, আমাদের কনভারসেশন, হাসিনা কার সাথে, জিয়াউল হাসানের সাথে কি কথা বলেছে, সেই কনভারসেশন ফাঁস হয়ে যায়। হাসিনা কয়টা গুলি করতে বলেছে সেটা ফাঁস হয়ে যায়, আর হাদির খুনিরা নির্বিঘ্নে 12 ঘন্টার মধ্যে সীমানা পেরিয়ে চলে যায় ভারত, যেটা বলা হচ্ছে। তাও জুলকারনাইন সাহেবের ভাষ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোনো ভাষ্য নেই। তো হাদির তারপরে হসপিটাল গেল, হাদিকে সিঙ্গাপুর পাঠানো হলো। তা হাদি মারা যাবে, এটা ডাক্তাররা তো প্রথম দিনই বলেছে। তখনই ঘোষণা আসলো, হাদি মারা যাওয়ার সাথে সাথে দলে দলে লোকজন ঢাকায় আসেন। 18 তারিখে যে ঘটনাটা করতে চাওয়া হলো, প্রথম আলো, ডেইলি স্টার বা ছায়ানটে হামলা মধ্য দিয়ে পরবর্তীতে উদিছি, যে একটা বিপ্লবী সরকার বাংলাদেশে গঠন করার, মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমানকে প্রধান করে বিপ্লবী সরকার গঠন করে তারেক সাহেবের দেশে ফেরা অনিশ্চিত করে দিয়ে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করা। তো বিভিন্ন কারণে, জিওপলিটিক্স এর কারণে এখানে শোনা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেটা এরদোগানের সাথে একান্ত সাক্ষাৎকারে এই বিষয়টাকে ওই সময়ে দমন করেছেন। করার পরে তারেক সাহেব আসলেন, বাংলাদেশের সমস্ত মিডিয়া হাইপ তারেক সাহেবের দিকে চলে গেল। এবং তারেক সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে হাওয়া ভবন কাল থেকে তারেক সাহেব বের হতে পেরেছেন, যে ওনার হাওয়া ভবন কাল যেটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে উনি প্রথম বক্তৃতায় বাংলাদেশে মানুষের মন জয় করেছেন। উনি প্রথম বক্তৃতায় কোনো প্রতিহিংসার কথা বলেননি, কাউকে মারার কথা বলেননি, ধরার কথা বলেননি। উনি একটি দেশ চেয়েছেন, এমন দেশ যে দেশে মা যেরকম তার সন্তানকে নিরাপদ মনে করে সেরকম। আমি জানি না উনি ভবিষ্যতে যদি প্রধানমন্ত্রী হন ওইভাবে দেশ চালাবেন কিনা, সেটা পরবর্তী বিবেচনা। কিন্তু যখনই মাত্র মিডিয়া হাইপটা তারেক সাহেবের দিকে গেল, বাংলাদেশের সেই অন্ধকারের শক্তি আবার সক্রিয় হয়ে গেল। হঠাৎ করে ইনকিলাব মঞ্চ শাহবাগে কর্মসূচি দিয়ে বসলো। কিসের জন্য কর্মসূচি? হাদির খুনিদের ধরতে হবে। তো ভাই 6 জনকে তো ধরেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই
এ পর্যন্ত 6 থেকে 8 জন অ্যারেস্ট হয়েছে। এখন খুনিরা কোথায় আছে বলা হচ্ছে ভারত। যদি ভারত চলে যায়, ভারত থেকে খুনিকে কিভাবে ধরে আনবে বাংলাদেশের প্রশাসন? ওরা একের পর এক দাবি চেঞ্জ করছে, করতে করতে যেটা হলো, আজকে দুপুরের পর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে গণজাগরণ মঞ্চের স্টাইলে ওরা অবস্থান নেওয়া শুরু করেছে। কিছুক্ষণ আগের ঘোষণা, ওরা যমুনা এবং সংসদ ভবন ঘেরাও করবে। হাদির জানাজাতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়েও কিন্তু একটা বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল, সেটা যে কোনো কারণে বন্ধ করা গেছে। কিন্তু আপনি খেয়াল করবেন, মেসেজটা কর্মীদের মাঝে পৌঁছানো যায় নাই। তখন কিন্তু কিছু লোক জানাজার পরে কিন্তু সংসদ ভবন দখল করতে দৌড়াইয়া চলে গেছিল, সেনাবাহিনী ওখানে তড়িৎ ভূমিকা নিয়ে ওটাকে ডিসপাস করেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি, দুপুরে তারেক সাহেব হাদির কবরের থেকে জিয়ারত করে আসার পর থেকে এখন কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। আর আগামীকাল সকাল পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না। সেটা এখন বিষয়টা হচ্ছে তারেক সাহেবকে রাষ্ট্রনায়কের ভূমিকা নিতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় অন্ধকারের শক্তির হাত থেকে। এখন তারেক সাহেব সেই জায়গায় কতটুকু যাবে? ওই দিন রাতের ঘটনা দেখেন, ছায়ানটে হামলা, সাংস্কৃতিক কর্মী, বামপন্থী ইত্যাদিদেরকে একটা হুমকি দেওয়া। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের ওটা একটা আলাদাই প্রশাসনের মতো। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশ চালায় এবং শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর তাদের যেই আপসীন সংগ্রাম সেটা আপনারা জানেন। আবার দীপু দাসের ব্যাপারটা, দীপু দাসকে একটা মানুষকে কত নৃশংসভাবে ধর্ম অবমাননার কথা বলে। এখন ধর্ম অবমাননা আসলে কি ব্যাপার সেটাই আমি এখনো পর্যন্ত বুঝি না। যে একজন লোক কিছু বললেই তো ধর্ম তো একটা বিশাল ব্যাপার। এটা একজন পাগল বা একজন তার বিশ্বাস থেকে কিছু বলতেই পারে। যাই হোক, তাকে যেভাবে এখন কোনো অকাট্য প্রমাণ নাই, কিছু নাই, একটা লোককে ধরে এনে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ, দীপু দাসকে হত্যার মধ্য দিয়ে যেটা চাওয়া হচ্ছিল যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা প্লাস সারা বাংলাদেশে লুটপাট ভাঙচুর একটা সহিংস পরিস্থিতির সৃষ্টি করে দিয়ে ওই সময় যে অন্তত ইন্টারিম সরকার ব্যর্থ, সরকারের মধ্যেও একটা অংশ আছে যেটা নুরুল কবির বারবার বলছে, নাহিদ ইসলাম এনসিপির নেতা উনিও বলছে যে ওই দিন রাতের ঘটনা সরকারের একটা অংশ জড়িত। তাহলে আমি ভাই নাহিদ ইসলাম নিজে সরকারে ছিলেন, উনি যখন বলেন আমি তো বিশ্বাস করি। নুরুল কবির সাহেব বাংলাদেশের এত বড় সাংবাদিক সম্পাদক পরিষদের সভাপতি, উনি যখন বলেন তখন তো আমাকে বিশ্বাস করতেই হয় যে সরকারের একটা অংশ জড়িত। তাহলে সেই ষড়যন্ত্র হয়তো তারেক সাহেব দেশে আসার পরে 2 দিনের জন্য থেমেছিল, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। আমার ভয় হচ্ছে যেটা, সেটা আমি একটু প্রেডিকশন করে রাখি, যে তারেক সাহেব যদি লন্ডনে থাকতেন একটা ইমেজ নিয়ে থাকতেন। এখন হয়তো চক্রান্তকারীরা এটাই চাচ্ছেন যে শেখ হাসিনার ইমেজটা যেভাবে হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে, তারেক সাহেব না বাংলাদেশ থেকে আবার হেলিকপ্টারে চড়তে হয়, এবং সেই পরিস্থিতি সৃষ্টির দিকে কিন্তু বাংলাদেশ মনে হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর ভাই। আমরা নতুন কিছু তথ্য পেলাম আজকে দুপুরবেলা, হয়তো আমরা অনুষ্ঠানের পরিকল্পনা বা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম, আমি নিজে সবাইকে মেসেজ করছিলাম। এই যে নতুন কিছু তথ্য পেলাম আমরা তারেক সাহেব যাওয়ার আগে এবং তফসিল ঘোষণার আগেও আমাদের মধ্যে একটা সংশয় ছিল, এবং আমরা এই অনুষ্ঠানেও বলেছি যে কি নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যাই হোক, তফসিল ঘোষণা হলো, এরপরে তারেক জিয়া দেশে যেতে পারবে না, বিভিন্ন রকমের মেটিকুলাস ডিজাইন, বা তারপর দেখলাম তারেক জিয়া সাহেব দেশে গেলেন। এখন যেটা সংশয়, যেটা এখনো কিন্তু অনেকের মনে সংশয়টা রয়ে গেছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। এখন আপনি কি মনে করেন একজন বিশ্লেষক হিসেবে? জাহাঙ্গীর ভাই। জি, মাঝে কথা শুনতে মানে শেষ কথাগুলো আপনি কি মনে করেন পর্যন্ত, তারপরে শোনা। অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ আজকের সহ আলোচক হাবিব বিপ্লব কে সংযুক্ত করার জন্য, যে সেই দিনের 16ই ডিসেম্বর। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য হোক আর যে কোনো কারণে হোক, সেটা ঐতিহাসিকভাবে যে সত্যটা আপনি তুলে ধরলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে বিষয়টা এরকম, যেহেতু সাম্প্রতিক বাংলাদেশ ভাবনা নিয়ে কথা, আর আমার যে কাজ, আমি যে কাজটুকুতে এক্সপার্ট, সেটা হলো Washington DC তে politics, policy and diplomacy towards Indian subcontinent, especially in the Pacific zone, তাদের ভাবনা। ইন্টারনাল বাংলাদেশের প্রতিদিনের যে বিষয়টা, সেটা খুব সুস্পষ্ট, আমি মনে করি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা গেল এই মুহূর্তে হাবিব বিপ্লবের মাধ্যমে।
আমার যদি সেখানে সংযুক্তি করতে হয় তাহলে ফিরে যেতে হবে সংশয়গুলোতে 2024 সনের যে তথাকথিত প্রথম যে কোটা আন্দোলন, তখনই অন্ততপক্ষে আমি সহ অনেকেই বা আমরা যখন সামাজিক মাধ্যমে বলতে আরম্ভ করলাম এটা কিন্তু কোটা আন্দোলন নয়, এটা অন্তত পক্ষে এটা হলো এই সরকারকে হটিয়ে অন্য কোনো একটি বিপ্লবী অন্য কোনো কিছু করা। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম বিএনপির এটার অবস্থানে এটার সাথে কোনো সংযুক্তি নেই। কারণ বিএনপির এর সাথে আমরা যারা অ্যানালাইসিস করি তারা দেখলাম যে আসলেই সেখানে বিএনপির কোনো কর্মসূচির সাথেও তাদের সংযুক্তি নেই। কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কার যে বাংলাদেশকে একটি আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আন্তর্জাতিক খেলোয়াড়দের ক্রীড়ানক হিসাবে, যেটা হাবিব বিপ্লব সুস্পষ্টভাবে নামগুলো বলেছেন, যে যাদের রাজনৈতিক পরিচয় ছিল না, যারা পৃথিবী এবং বাংলাদেশে যে সকল আন্দোলনের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন সেসব ছিল না, এবং তারা প্রত্যেকেই ছিল ছাত্রলীগের সাথে সংযুক্ত, তারা হঠাৎ করে এসে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকার হটিয়ে দেয়। আমি সেখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে যে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, যে আপনারা লক্ষ্য করেছেন তারেক জিয়াকে 5 স্তরের যে সিকিউরিটি সুবিধা দেওয়া হলো, সেখানে বাংলাদেশের তৎকালীন আমি বলবো যে প্রধানমন্ত্রীকে তারা সেই সিকিউরিটি দিয়ে তাদের কোনো জায়গায় রাখতেও পারেননি। এটা আমরা কিভাবে দেখবো? অবশ্যই এটা দেখার কোনো কারণ নেই যে তাদের সেই সক্ষমতা ছিল না। অতএব সেখানেও মেটিকুলাসলি ডিজাইন। আমরা আসলে দেখতে হবে আমেরিকা কি চাচ্ছে, আমেরিকার চাওয়া পাওয়া এবং আমেরিকার যে কথা সেসবগুলো কিন্তু আমেরিকা সরাসরি না বললেও তাদের বিভিন্ন সংস্থা থেকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে নতুন আমেরিকান রাষ্ট্রদূত পৌঁছে যাবেন 29 তারিখে, হয়তোবা প্রেসিডেন্টের সাথে ওনার সাক্ষাতের একটি অ্যাপয়েন্টমেন্টের কথাও আমরা জানি। কিন্তু সেই সাথে গত 23 তারিখে আমেরিকার কংগ্রেসম্যান 5 জন কংগ্রেসম্যান যে চিঠি সরাসরি পাঠিয়েছেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। হাবিব বিপ্লব যিনি আলোচনা করলেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, সেটা একটা ট্র্যাপ হতে পারে তারেকের জন্য, যেটার জন্য তারেক নিজেই অনেকবার বলেছেন যে আমার বাংলাদেশে যাওয়া শুধু আমার উপর নির্ভর করছে না। অতএব এই খেলা, এই ডটগুলো আমরা মিলাতে না পারলেও উনি অনেকটা মিলিয়ে বললেন আজকে, সেটা সে বুঝতে পারার কারণেই হোক, আন্তর্জাতিক খেলোয়াড়দের আশ্বাসে উনি যাক, গত 24 ঘন্টা প্রথম পৌঁছানো তাকে সব আর্মি সহ যে প্রোটোকল তাকে দেয়া হলো, তাতে করে বাংলাদেশ বিরোধী, আবার আই রিপিট ইট, আমি এই অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ বিরোধী শক্তি যাদের 16ই ডিসেম্বরের সেই চিত্র দেখলে ব্যথা লাগে, তারাই মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে বেদখল করেছে। সেখানে বাংলাদেশ জাতীয়বাদী দলকেও তারা কিন্তু তাদের নিজেদের মনে করে না। অতএব সেখানে তারেক জিয়া বাংলাদেশে আমি বলবো সম্পূর্ণভাবে যেটা অস্বাভাবিক, কোন রাষ্ট্রের যে রাষ্ট্রের আইনের শাসন রয়েছে, যে খুব অস্বাভাবিক ভাবে ওনাকে সেইটার সময় দেখা গেল যে বাংলাদেশ বিরোধী যে শক্তি, তাদের আন্দোলন বলুন, তাদের শক্তির উপর যেন পানি ঢেলে দেওয়া হলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে। তার সাথে সাথেই ওই বাহিনী ওই একই পয়সা বিনিয়োগ সমস্ত কিছু মিলে এই শাহবাগে তারা, আমি কিন্তু এটা লক্ষ্য করছি যে ওরা এখানে কি বলছে, অনেকেই বলছেন, যেটা আমার বলার প্রয়োজন হয় না, ওয়াশিংটন ডিসি থেকে অনেকেই বলছেন, আরে ভাই তোমরাই তো ক্ষমতায়, তোমরাই হত্যা করেছো এবং তোমরাই জানো কারা হত্যা, তুমি কার কাছে কার বিচার চাও, তোমরা নিজেরা বিচার করলেই হয়তো। এই বিষয়টা আসলে আমার একটি ধারণার কথা বলি যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে যেটা আমেরিকার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইন্দো রাশিয়া সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় দেখুন, মিয়ানমারে আমেরিকান প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন যে মিয়ানমারের অবস্থা, মিয়ানমারের রাষ্ট্রের অধীনে অনেকটুকুই বেশি, 90% বেশি বলে গত বছরের চেয়ে তারা আমেরিকাতে যে মিয়ানমারের
জনগণের তথা আরাকানিদের যে প্রোটেকশন ছিল সেটা বাতিল করে দিয়েছে। হ্যাঁ, এইসবগুলো কিন্তু সিগন্যাল ওইখানে কি ঘটছে। আরাকানের সাথে আমাদের করিডোরের কথা এখন আর এই বদমাইশ গুলো বলে না, সরি দিস ওয়ার্ডিং এর জন্য। আপনি জানেন যে ব্যক্তিটা নিয়ে আমরা আলোচনার বলছিলাম, তার বাংলাদেশের জন্য রাজনীতি বলুন, সামাজিক বলুন, সাংস্কৃতিক বলুন, ছোটদের বলুন, মাঝে তার ভাষার প্রয়োগেই তো সে এই সমাজের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব তাকে নিয়ে আমি আসলেই কথা বলতে চাই না। এই কারণ আমারও এটা ইনফ্লুয়েন্স হয়, আমারও উত্তেজনা হয়, আমারও ভেন্ট আউট করতে হয় এই শব্দ ওইটা না বলতে পারলেও, যে যেমন এখন একটু আগে বললাম, যেটা অনেকে, সেদিন আমার এক সাংবাদিক সিনিয়র বন্ধু বললেন যে তুমি কি বলছো এসব আমাকে। আমি বললাম যে আই এম সরি, যে এই ভাষাগুলো তো আমার নয়, এই ভাষাগুলোর হলো বিষয়। এখন আসুন আমি একটা বিষয় এখানে উত্থাপন করতে চাই আজকের এই সুযোগে, যদিও সাম্প্রতিক কালটা আমরা শুনে ফেলেছি কি হচ্ছে। আমরা চাই যখন কোনো দেহ অসুস্থ থাকে, আপনি প্রতিদিন মৃদু মৃদু জ্বরে ভুগলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। আপনাকে এই জ্বর সর্বোচ্চ জায়গায় যেতে হবে, যেখানে গিয়ে আবার নামতে হবে। অতএব বাংলাদেশ সেই পথে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে হাবিব বিপ্লবের কথা থেকে, বা আমাদের যে প্রকাশকের জামাল ভাই যে ছিলেন, জামাল ভাইকে নিয়ে আমার একটা কথা ছিল যে 2018 সনে জামাল ভাইকে হুমকি দেওয়ার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে সেদিন গ্রেফতার করা হয়েছিল। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যত কিছুই হোক, বাংলাদেশে জন্ম নেওয়ার পর, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে বাংলাদেশ যে পিছু টানেছিল, যে কখনোই কোনো প্রগ্রেসিভ কিছু হয়নি। এরশাদ একটু চেষ্টা করেছিলেন, তারপরে নিজেই যেহেতু নিমজ্জিত হয়ে পড়েন অন্য একটা আধার প্রতি, তার পরবর্তীতে বাংলাদেশকে যদি কোথাও কোনো স্থানে পৃথিবীর কোনো জায়গায় নিয়ে গিয়ে থাকেন, সেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ই ঘটেছে। কিন্তু তার যেমন 2018-র কথা বলা হয়, 2024-এর নির্বাচনের কথা বলা হয়। আমি যে কথাটা সবসময় একজন সাংবাদিক হিসেবে বলি যে জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আমেরিকা যুক্তরাষ্ট্রে বা আমাদের যুক্তরাষ্ট্রে সবসময় নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট সহ সমস্ত গণমাধ্যম রাজনৈতিক দলকে এন্ডোর্স করে। এন্ডোর্সের সরাসরি বাংলা হলো সাপোর্ট করে, যে এই পার্টিকে, এই নেতাকে আমি সাপোর্ট করলাম। সেখানে বাংলাদেশের সাংবাদিকতা করতে গেলে যে আপনাকে নিরপেক্ষ, এটা একটা ভণ্ডামি। কিসের নিরপেক্ষতা? আপনি 71-এর পক্ষে থাকতে হবে, আপনাকে জয় বাংলার পক্ষে থাকতে হবে, বাংলাদেশের 4টা স্তম্ভের পক্ষে থাকতে হবে, না হলে তো আপনি আসলে ক্রাইমের সাথে যুক্ত। তাহলে বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার ভাবনার সর্বশেষ বিষয়টি হলো যে 23শে ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিদেশ বিষয়ক কমিটির পক্ষ থেকে এই অসাংবিধানিক সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন, যেটা আমি বহুবার প্রচার করেছি, বাংলা করেছি, তর্জমা করেছি। কিন্তু আমি সেখান থেকে 3টি পয়েন্ট, যে 3টি উদ্বেগের কথা আমেরিকা প্রকাশ করেছে, সেই উদ্বেগটুকু জানিয়ে যেতে চাই। এর কারণ হলো যে নির্বাচন যদি হতেই হয়, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র যে কথাগুলো বলে সেটা না শুনলে, তাদের স্টেট ডিপার্টমেন্ট সবসময় বলে, আমার প্রশ্নের উত্তরেও বলেছিলেন যে না, বাংলাদেশে নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে আমরা মনে করি না। এই কথাটা যখন আমেরিকা বলে, তখনই আমেরিকা এই রেজিমের কে চেঞ্জ করার কাজে সম্পৃক্ত হয়ে পড়ে, যেটা এই চিঠির 2য় বা 3য় প্যারাগ্রাফে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষক 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি। অর্থাৎ 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে, যেটা তারা বলে সেটা তারা করে। অতএব এটা ডক্টর ইউনূসের জন্য একটি বড় সিগন্যাল। আরো উদ্বেগের বিষয়টা হলো ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে, এটা আমি বলছি তাদের চিঠি থেকে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সম্ভব বলে মনে করেন না। দ্বিতীয়ত, মানবাধিকার ও জবাবদিহিতার প্রশ্ন সেখানে তুলেছে। চিঠিতে বলা হয়েছে যে 2024 সালের জুলাই আগস্টে তারা জাতিসংঘের
জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয় জাতিসংঘের তথ্য উদ্ধৃতিতে। কংগ্রেসম্যানরা সুস্পষ্টভাবে বলেছেন ওই সকল হত্যা ঘটনার প্রকৃত জবাবদিহিতা, আই রিপিট, প্রকৃত যেমন বাংলাদেশ সরকার বলছে, বর্তমান অসাংবিধানিক সরকার বলছে যে শেখ হাসিনা সরকারের নিরাপত্তা বাহিনী, কিন্তু জাতিসংঘের এই উদ্ধৃতি তারা দিয়ে বলছেন প্রকৃত জবাবদিহিতা, তাদের সাথে আসলে কারা হত্যা করেছে সেসবগুলো না করতে পারলে আপনার এই গণতান্ত্রিক রূপান্তরের আমরা বিশ্বাস করি না। তৃতীয়ত যেটা আমি তুলে ধরতে চাই, সমষ্টিগত শাস্তির প্রশ্ন। তারা বলছে পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করেন তারা। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো একটি দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া যায় না, এবং এটা গণতন্ত্রের সাথে যায় না, অন্ততপক্ষে আমেরিকান গণতন্ত্র যে সেটাকে গণতন্ত্র বলে মনে করে না। এটাই ছিল সেই চিঠির মৌলিক কথা। কিন্তু বাংলাদেশ সরকার, যে সরকার অসাংবিধানিক, সেটা কিন্তু বিএনপির আন্দোলনের ফসল নয়। এই বিষয়টা সম্পূর্ণভাবে ঘটানো হয়েছে, যেটা বাংলাদেশের পরাজিত যে রাজনৈতিক শক্তি 71-এ যারা নিঃশর্তে আত্মসমর্পণ করেছিলেন তাদের দ্বারা এটা সংগঠিত। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের দিন থেকেই তারা সম্পূর্ণভাবে একটি নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত 400-এর উপরে থানাকে 5 আগস্ট রাত্র থেকে 7 আগস্ট রাষ্ট্র পর্যন্ত হত্যা এবং ধ্বংসযজ্ঞ জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। সেটাকে আবার তারা যাতে বিচার না হতে পারে সেটার বিচারহীনতার আইন করেছেন তারা, এবং সেই বিষয়টি কথা বলা হয় না। তার পরবর্তীতে তারা এটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ মানেই হলো একটা ইসলামিক সামথিং লাইক দ্যাট, যেটা বাংলাদেশের 71-এর যে মৌলিক ঘোষণা, 71-এর যে মৌলিক স্তম্ভ, যে বাংলাদেশটি হবে একটি সকল ধর্মের সকল মানুষের, সমস্ত বাঙালিদের অর্থ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেটা থেকে তারা কিন্তু একদম বের হয়ে যেতে চায়। আরেকটি কথা বলতে চাই, আমরা জানি রাজনৈতিক মতাদর্শ থাকবে, এবং রাজনৈতিক এই যদি আমরা একটি বিভিন্ন মতের মানুষ না হই তাহলে তো মৌলিক স্বাধীনতা আসবে না, মৌলিক বিষয়টাই আসবে না। কিন্তু বাংলাদেশের প্রশ্ন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সকলকে ধারণ করি, আমরা যারা বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আমরা বদলে দিতে পারবো না, সেখানে কার কি অবস্থান ছিল সেটাও আমরা বদলে দিতে পারবো না। কিন্তু যেদিন আই রিপিট ইট, এবং এটা আমি আমার মত বলি এবং আমি এটা ধারণ করি, আমৃত্যু এটা ধারণ করবো, সেটা হলো যেদিন বাংলাদেশের মাটিতে 32 নম্বরকে টাচ করা হয়, 32 নম্বরকে আক্রমণ করা হয়, 32 নম্বরকে আজও প্রতিদিন ভাঙা হয়, সেখানে যখন ছায়ানট উদীচী বলেন, বর্তমান অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টারা বলেন, বা রাজনৈতিক যারা এখনো বাংলাদেশে এই মাথা নয়ে যারা রাজনীতি করছেন, তারা যখন প্রতিবাদ করেন না, আমার সংশয় জাগে। আমি দস্তগীর জাহাঙ্গীর এটা বলে যাচ্ছি, আমার সংশয় জাগে যে প্রথম আলো পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য কি বলেছিলেন যে 32 নম্বরে হাত দেওয়াটা আসলে ঠিক হয়নি? এই ডক্টর ইউনূস এটা কি ডেইলি স্টার বলেছিল? অবশ্যই বলেনি। নুরুল কবির, যাকে আমরা মনে করি সাংবাদিকতার একজন গুরু, তিনি কি বলেছিলেন? না, বলেননি। উনার চোল ধরে যখন টান দিল তখন এসে বলছে যে আরে আমরা কথা বলতে পারিনি। এই যে ডেইলি স্টারের যে সম্পাদক, আমার বলতে হবে না, সামাজিক মাধ্যমে ওনার ভিডিও গত ডিসেম্বর অথবা গত বছরের ডিসেম্বর সেপ্টেম্বর উনি বলছেন যে আমরা যদি বাংলাদেশে কোনোদিন, এবং একদম হাস্যোজ্জ্বল মুখে, কোনোদিন কোন যে মুক্ত মন যা ইচ্ছে তাই বলার একটা প্রেস ফ্রিডমের একজন বন্ধু সরকার পেয়ে থাকি, তাহলে এই ডক্টর ইউনূসের সরকার। সেই উনি আবার এই ওনার যখন পুড়িয়ে দেওয়া হলো তখন উনি বলছেন কি যে আরে কিসের কথা বলার স্বাধীনতা, যান বাঁচানো নিয়ে দৌড়ের উপর আছি। তো এই বিষয়গুলো হাবিব বিপ্লব ভাই আবার আসছেন, উনি বলছেন যে তারা কিন্তু একটা সরকার চালায়, এই সরকারের বাংলাদেশে একটা ডিপ স্টেট চালায়। সো বাংলাদেশ প্রশ্নটা প্রথম আসতে হবে,
আমরা কি 71-কে যদি মুছে দিতে চাই, আমাকে আরেকটু সময় দিতে হবে প্লিজ, 71-কে যদি অস্বীকার করতে চাই, 32 নাম্বারকে টাচ করার পর কিসের ছায়া, সেটা তো অনেক আগেই তুলে দেওয়ার কথা। কিসের দিচ্ছে 32 নম্বরে হাত দিচ্ছে, আমার ঘরও তো সম্পৃক্ত থাকা, আমি কেউ বাংলাদেশের কেউ 32 নম্বরে হাত দেওয়ার অর্থ হলো আমরা কেউ বাংলাদেশে আর অস্তিত্বের কথা বলতে পারি না। অতএব আপনারা যারা নিজেরা ছায়ানট এখন আসছেন রাস্তায় নেমে আন্দোলন করার জন্য, ধিক শতধিক, কারণ আপনি যদি সেদিন বলতেন 32 নম্বরের গায়ে হাত দিয়েছ, আমরা গান করে প্রতিবাদ করব, তাহলে আপনার জান বাস্তব ভবিষ্যতেও আপনারা রক্ষা পেতেন। এবং আমি আশা করছি যে যিনি বাংলাদেশে গিয়েছেন, উনার অস্তিত্ব রক্ষা করতে হলে 71-কে উনি যেভাবে সেদিন বলছেন কি জানি লক্ষ, সেদিন আপনাকে বলতেই হবে 30 লক্ষ, আপনাকে 2 লক্ষ মা বোনের কথা বলতে হবে, আপনাকে বঙ্গবন্ধুর কথা বলতে হবে। বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগ সরকারে, এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে বাংলাদেশের পক্ষে সরকারি দলও থাকবে এবং বিরোধী দলও বাংলাদেশের পক্ষে থাকবে, এখানে কোনো ইয়ে থাকবে না। বাংলাদেশ যারা বিরোধী, যারা বাংলাদেশকে অস্বীকার করেছে, যারা এই দেশকে, তাদের রাজনীতি, তারা তো আত্মসমর্পণ করেছে, আমাকে সংযুক্ত করেছেন বিপ্লব ভাই, তারা তো আত্মসমর্পণ করেছে, তাদের তো রাজনৈতিক অধিকার বঙ্গবন্ধুর সেই 16ই ডিসেম্বরে আত্মসমর্পণের মাধ্যমেই একদম সাংবিধানিক ভাবেই তাদের আর কোনো অধিকার নেই। বাংলাদেশের জিয়া, পাকিস্তানের জিয়া, একই সময়ে দুই দেশে জামায়াতে ইসলামকে রাজনৈতিক ভাবে তারা প্রত্যাবর্তন করে। জামায়াতে ইসলাম পাকিস্তানীয় নিষেধ ছিল। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে 71-এ, আমাদেরকে সেই অবস্থানে ফিরে আসতে হবে যে বাংলাদেশ মানেই 32 নম্বর, এবং বাংলাদেশের অস্তিত্ব। যেদিন ওয়াশিংটন ডিসিতে যেদিন উনি ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সামনে বসে বলেছিলেন যে রিসেট বাটন টিপে দিয়েছেন, রিসেট বাটন টিপে দিলে তো 71 থাকে না, তাই না? এটা বলেই আমি শেষ করব। 71 যদি না থাকে, এখানে একটি আন্তর্জাতিক আইনি সমস্যা দেখা যায়। বাংলাদেশের বর্তমানে যারা দেশ চালাচ্ছে, তথাকথিত দেশ চালাচ্ছে, তারা বলছে আমাদের স্বাধীনতা এসেছিল 1947-এ, তারপরে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এসেছে 24-এর 5ই আগস্ট। ওকে, ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব কিন্তু বলেছেন বিজয় দিবস পালন করেছেন, বাংলাদেশের নাম নেননি। আমি কিন্তু অবাক হইনি, কারণ তোমরা যেটা বলছো 71 নাই, উনিও তো তাহলে ওইটাই গ্রহণ করবে যে 71 নাই। তাহলে 71-এ কি ঘটেছিল? 71-এ 93,000 সৈন্য, পাকিস্তানি সৈন্যবাহিনী এবং বাংলাদেশের অক্সিলিয়ারি ফোর্স, তারা আত্মসমর্পণ করেছিল কি ইন্ডিয়ার কাছে। তাহলে এই ল্যান্ডটা তো ইন্ডিয়ার। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমস্ত জায়গা জার্মানির যারা দখল করেছে, তারা আজও সেখানে দখলদার। তাহলে ভারতের প্রধানমন্ত্রী যদি তোমাদের কথাই লুফে নেয় যে 71 নাই, তাহলে এই দেখো এই যে এখানে ডকুমেন্ট, যে 71-এ তো এই দেশের সমস্ত জায়গা জমি সমস্ত কিছু পাকিস্তানি বাহিনীর কাছ থেকে আমরা যুদ্ধে জয় লাভ করে নিয়েছি। দিস ইজ আমাদের বাফার জোন। তাহলে তোমরা কি করবে? অবশ্যই যেহেতু আমি এটা বলতে শেষ করি, অতএব এই দুর্বৃত্তের দল বলার আগে শিখো, শেখার আগে ইতিহাসে যাও, ইতিহাস থেকে লজিক আনো, লজিক এনে বলো যে আমি যেটা বলছি যে এটা আমার বাপের অংশ নয়, তাহলে তো এটা অন্য কোনো বাপের। অতএব বিজয় দিবসে আমি করতে পারছি না, ক্রিটিসাইজ করতে পারছি না, কারণ তোমাদের শিখানো কথাই তো উনি বলছেন। আর আমাদের জায়গার স্থানটা কোথায়, আমাদের ভিত্তিটা কোথায়? যেহেতু আমরা জানি, এবং আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট সরাসরি আমার সম্মুখে বলেছেন, এবং আপনারা ভিডিওতে দেখেছেন সেটা, যে আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর উপর বাংলাদেশের ভার ছেড়ে দিলাম, যাদের সাথে যাদের হাজার বৎসরের ইতিহাস রয়ে গেছে। এই অংশটুকু আমরা আদি ভারতের অংশ। অতএব সেখানে 71 সনে 1 কোটি বাঙালিকে শুধু নয়, আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে সহযোগিতা করা, ট্রেনিং দেওয়া, অর্থ দিয়ে ভারত তাদের কাছে হস্তান্তর করা ইস্ট পাকিস্তান কিন্তু বাংলাদেশ হিসাবে হস্তান্তর করেনি। তারা যদি বাংলাদেশের বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করত, তাহলে আমি মোদী সাহেবকে আজকে নিজে বলতাম যে সাবধান, আপনি বাংলাদেশের বিজয়ের কথা বলবেন। কিন্তু যেহেতু পাগলামিটা শুরু করছে আমাদেরই এই নিকৃষ্টতম বাঙালিরা, যারা এখন ক্ষমতা দখল করছে, তারা বলছে যে 71 নেই, অতএব সেখানে আমি তো প্রতিবাদ করতে জানি না, অতএব পারি না। কিন্তু বিষয়টা হবে
ভারত যেভাবে আমাদেরকে 71-এ বন্ধু হিসাবে সহযোগিতা করেছিল, যদি আমাদের প্রয়োজন হয়, আমি মনে করি ভারত এই এই আমাদের স্বাধীনতার কোনোদিনও হুমকি হয়ে দাঁড়াবে না। প্রয়োজন যদি আমাদেরকে আবারও সহযোগিতা করবে, যাতে করে আমরা 71-এর সেই চেতনায় ফিরে যেতে পারি। কেউ কাউকে কোনোদিন এই পৃথিবীতে সহযোগিতা করে না যদি না তার কোনো লাভ হয়। ভারতের এই যে আমাদেরকে পাকিস্তান, বাংলাদেশের মুজিবনগরের সরকারের অধীনস্থ ভারতের সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করেনি। যুদ্ধ অংশগ্রহণ করেছে ভারত যখন পাকিস্তান নিজে প্রথম অ্যাগ্রেসর হয়। পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তানকে ভারতকে আক্রমণ করে, তখন ভারত বিশ্বকে বলে যে আমি কিন্তু আক্রান্ত, সো আই উইল প্রোটেক্ট মাই টেরিটরি, এবং আমি এটা প্রতিবার করবো, অ্যাকশন নিব। তারা অ্যাকশন পশ্চিমে না নিয়ে পূর্ব পাকিস্তান দখল করে। এই ঐতিহাসিক সত্যটা যদি ভারত আবার এখন তুলে ধরে তোমাদের কথায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমাদের আস্থাটা হলো যে ভারত আমাদের বন্ধু, এই কথাটা তারা বলবে না, না বলে আমাদেরকে আবারও সহযোগিতা করবে। এবং বর্তমানে যে অসাংবিধানিক সরকার বিরাজমান, যারা আসলে না বুঝে না জেনে এই 7 সিস্টার, তারা কি চায় তোমার স্বাধীনতা? তারা কি তোমাকে বলছে স্বাধীনতার কথা? অবশ্যই কখনো বলেনি। তোমরা বুঝোই না তার 7 সিস্টার মানে কি। চায়নাতে গিয়ে যে আপনি বলেন যে ল্যান্ড যে সম্পূর্ণ ল্যান্ড দ্বারা করা, সেখানে আমাদের বঙ্গোপসাগর আমাদের মাধ্যমে ছাড়া এই 7 সিস্টার। ভারতের সাথে আসলে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিকল্প নেই, এটা পরীক্ষিত, এটা সব সময়ের পরীক্ষিত। দুটি রাষ্ট্র, যে রাষ্ট্রে আমাদের চতুর্দিকে অবস্থান করছে, সেখানে তাদের সাথে আমাদের কোনো ক্রমেই বৈরী সম্পর্ককে আন্তর্জাতিকভাবে যারাই উস্কে দিচ্ছে, শুধু আমাদের ক্ষতির কারণ হতে পারে। এবং আমি আশা করি যেটা আসলে বলা উচিত, বাংলাদেশের স্থিরতার জন্য বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন খুব প্রয়োজন। আমরা অনেকেই, আমি একজন আইনজীবী হিসাবে জানি যে অসাংবিধানিক সরকার যারা ক্ষমতা দখল করে আছেন, আমরা বলতেই পারি সাংবিধানিক সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই ভিন্নতার কারণেই একটি নির্বাচন হওয়া জরুরি, এবং সেই নির্বাচন আমেরিকানরা যেভাবে বলছেন ঠিক সেইভাবেই, আমি আবারও বলছি আমেরিকা থেকে এই জন্য যে আমেরিকানরা কথা না শুনলে যে বিপদ হয়, এটা বলে দিতে হবে না। ডক্টর ইউনুস ইজ আমেরিকান বেবি। ডক্টর ইউনুসকে উনি নিজেই আমেরিকাতে বসে ক্লিন্টন ফাউন্ডেশনে বসে বলে গেছেন, দিস ইজ মেটিকুলাসলি ডিজাইন, এটা একদিনে হঠাৎ করে আসেনি। অর্থাৎ উনি জানেন যে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় সেটা টিকবে না, বাংলাদেশে রক্তক্ষরণ হবে। কিন্তু রক্তক্ষরণ যতই হোক, যেহেতু জামাল ভাইদের মতন লোকরা রয়েছেন, হাবিব বিপ্লবের, যারা অ্যানালাইসিস করে বলতে পারেন যে বাংলাদেশের ক্ষতটা কোথায়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ আগের জায়গায় ফিরে আসবে। জয় বাংলা।